আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের দিনভর কয়েক দফা মুষলধারে বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা শহরের অনেক জায়গা। কিন্তু এমন দিনেও বাংলাদেশের রাজনৈতিক তাপমাত্রা ফুটন্ত কড়াইয়ের মতো। সে তাপ আবার যমুনার জন্য হয়ে দাঁড়িয়েছে আগ্নেয়গিরির লাভার মতো। অগ্নুৎপাত ঠেকাতে দফায় দফায় পর্দার আড়ালে চলছে বহু খেলা। অধ্যাপক ইউনূসের ঐক্যমত্য কমিশনের সুপারিশ, জুলাই সনদের বাস্তবায়ন আর নির্বাচনকে ঠেলে দিয়েছে চরম অনিশ্চয়তায়। তিন মিত্র রাজনৈতিক দলের বিরোধের মুখে সংস্কারের জন্য নেওয়া সব মহাযজ্ঞ ঢাকা পড়ে গেছে। ফলে সরকার পিআর টিম থেকে যতই জোর গলায় বলা হোক না কেন, দেশব্যাপী মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। 1 অক্টোবর সন্ধ্যায় তিন বাহিনীর প্রধান অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকে স্মরণ করিয়ে দিয়েছেন পুরনো সেই কথা, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। সেনাবাহিনীও আর মাঠে থাকতে পারবে না। সূত্রগুলো বলছে এই অনিশ্চয়তা দূর করতে অধ্যাপক ইউনূস সময় পাবেন 15 নভেম্বর পর্যন্ত। তার মধ্যে তাকে নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রশ্ন হচ্ছে, সেই সিদ্ধান্ত কি তিনি সংবিধানের মধ্যে থেকেই নেবেন, নাকি দুই রাজনৈতিক মিত্র জামাত ও এনসিপির চাওয়া মতো অসাংবিধানিক পথে হাঁটবেন? সরকারের একাধিক সূত্র বলছে, সাংবিধানিক উপায়ে 15 নভেম্বরের মধ্যে এই নিশ্চয়তার সমাধান করতে না পারলে সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। অন্যদিকে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বিএনপির হাইকমান্ড এখন দিশেহারা। আপাতত ধীরে চলনীতি নিলেও পরিস্থিতি বুঝে জুলাই সনদকে আদালতে চ্যালেঞ্জ করা সহ দুটি উপায় ভেবে রেখেছে দলটি। পর্দার আড়ালে সরকারি কিংস পার্টি এনসিপির সাথে আসন ভাগাভাগি এবং ক্ষমতায় গেলে মন্ত্রিত্বের বিষয়টি নিয়ে বিএনপি চালাচ্ছে সমঝোতার চেষ্টা। তবে নাছোড় বান্দা জামাত ইসলামী নির্বাচনের আগে গণভোট নিয়ে আপাতত অনড় অবস্থানে থাকতে চায় দলটি। সময় বুঝে আরো দাবি নিয়ে মাঠে নামবে তারা, লক্ষ্য নির্বাচন পেছানো। প্রশ্ন হলো, ঘরে ও ঘরের বাইরে নিয়ত দমকা হওয়া বইতে থাকা চরম প্রতিকূল পরিবেশের মধ্যে অধ্যাপক ইউনূস এখন কি করবেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূসের ঘোষিত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে গেলে বাকি আছে 3.5 মাস। এমন সময় যেখানে চায়ের টেবিলে থেকে রাজনীতির মাঠে সবখানে আলোচনার বিষয় হওয়ার কথা ছিল কে কোন আসনে দাঁড়াচ্ছে, কার দিকে পাল্লা ভারী, ভোটাররা কেন কাকে ভোট দিবেন, এসব। অথচ গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির মাঠ সবখানে আলোচনার বিষয়বস্তুর একটি সংখ্যা, সেটি হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো এসব আলোচনায় কান পাতলেই শোনা যায় বেশিরভাগ মানুষের মনে হয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কিংবা হওয়া সম্ভব নয়। যারা একটু আশাবাদী তারা মনে করেন নির্বাচন হলেও সেটি হবে খুব খারাপ নির্বাচন। অথচ গত বছরের আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পর দেশের বেশিরভাগ মানুষের চাওয়া ছিল একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। সেই চাওয়াটাই এখন সবচেয়ে বেশি অনিশ্চয়তা আর বিরোধের মুখে পড়েছে। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার মোড়ে আছে জুলাই জাতীয় সনদ 2025 এবং এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সৃষ্ট বিরোধ। মূলত তিনটি বিষয় নিয়ে বিরোধ চরমে উঠেছে। এক, গণভোট জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিনে হবে। দুই, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরেও জুলাই সনদে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো গায়েব করে দেওয়া। 3, সংসদকে তুচ্ছ তাচ্ছিল্য করে ঐক্যমত্য কমিশনের সুপারিশে 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের আদেশ জারি করা। সাথে আছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কে স্বাক্ষর করবেন, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়াকে বিএনপি বলছে প্রতারণা। গণভোট নিয়ে জামাত ইসলামী ও তাদের অনুসারীরা বলছে নভেম্বরে গণভোট হতে হবে। অন্যদিকে বিএনপিও তাদের অনুসারীদের দাবি সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারবে না। দর্শক, জাতীয় ঐক্যমত্য কমিশন দুই বিকল্প প্রস্তাবই সরকারের কাছে পেশ করেছে। সমস্যা হলো, যিনি সরকার প্রধান তিনি ঐক্যমত্য কমিশনের প্রধান। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কে কার কাছে প্রস্তাব পেশ করেছেন। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র অনৈক্যের কারণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দুরূহ চ্যালেঞ্জ দেখছে সরকার। তবে গণভোট সহ সনদ বাস্তবায়নের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। সরকারের একাধিক সূত্র বলছে, সনদ বাস্তবায়ন, গণভোট ও নির্বাচন নিয়ে যে শঙ্কা দেখা দিয়েছে তাতে সবচেয়ে বেশি বিচলিত সরকারের বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা। তারা অধ্যাপক ইউনূসকে জানিয়ে দিয়েছেন 15 নভেম্বরের মধ্যে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে।
না হলে বেশ কয়েকজন উপদেষ্টা পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। এক্ষেত্রে অধ্যাপক ইউনূস তার 3 রাজনৈতিক মিত্রকে সমানভাবে খুশি করার মতো সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, বিএনপিকে খুশি করার জন্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ার ঘোষণা দিতে পারেন। আবার জামাত এনসিপিকে খুশি করার জন্য স্বয়ংক্রিয়ভাবে 9 মাসের মধ্যে ঐকমত্য কমিশনের সুপারিশ বজায় রাখার ঘোষণা দিতে পারেন। সেটি হলে বিএনপি ও এনসিপি মেনে নেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এরই মধ্যে পর্দার আড়ালে বিএনপি সরকারি কিংস পার্টি এনসিপির সাথে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপি কে 20টি আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিএনপি সরকার গঠন করলে এনসিপি কমপক্ষে 3টি মন্ত্রিত্বও চায়। বিএনপি সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত এই প্রস্তাবে বিএনপি রাজি হয়ে যাবে। তবে জামাতের সূত্রগুলো বলছে নির্বাচনের আগে গণভোটের ইস্যুতে এখন তাদের আর পেছানোর উপায় নেই। পেছালে সেটি রাজনৈতিক দিক থেকে বড় পরাজয় হয়ে যাবে। এমন ত্রিশঙ্কুর অবস্থার মধ্যে 1 নভেম্বর সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান হঠাৎ করে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূসের সাথে। প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি অনুযায়ী শনিবার সন্ধ্যা 7টায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। বিবৃতিতে বলা হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূত্রগুলো বলছে, বৈঠকে 3 বাহিনীর পক্ষ থেকে দেশের বর্তমান রাজনৈতিক অচল অবস্থা নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টাকে সংবিধানের মধ্য থেকে সমস্যা সমাধানের কথা বলেন 3 বাহিনীর প্রধান। বৈঠকে আলোচনায় উঠে আসে, এর আগে সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক পরিস্থিতির হুমকির মুখে পড়ার কথা বলা হয়েছিল। বিষয়টি আবারও 3 বাহিনীর প্রধান তুলে ধরেন। তাছাড়া 1.5 বছর ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে আছে। ফেব্রুয়ারির পর বিষয়টি আর সম্ভব নাও হতে পারে। বিশেষ করে আরাকান আর্মি সহ বেশ কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে সীমান্তে। তাই যতটা সম্ভব দ্রুত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে 1 অক্টোবর ভোলায় বিএনপি ও বিজেপির মধ্যে সংঘাতের বিষয়টি তুলে ধরে সামনে এর চেয়ে খারাপ পরিস্থিতির আশঙ্কা করা হয়। দর্শক, রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের পক্ষে এনে সরকার যতটুকু বাহবা পেয়েছিল তার বেশি সমালোচিত হয়েছে আইনি ভিত্তি দিতে গিয়ে। প্রশ্ন দেখা দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে আদেশে স্বাক্ষর করবেন কে, রাষ্ট্রপতি নাকি প্রধান উপদেষ্টা? সরকার সংশ্লিষ্ট একাধিক পক্ষ থেকে বলা হয়েছে, অসাংবিধানিক কিছু করা হলে সেটি বিপদ বাড়াতে পারে। 270 দিন বা 9 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ পাশ হওয়ার বিধানটি অসাংবিধানিক। এটি থাকলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই সনদে স্বাক্ষর নাও দিতে পারেন, এমন তথ্য আছে সরকারের কাছে। আবার সরকারের উপর চাপ বাড়াতে বিষয়টি নিয়ে বিএনপি আদালতে যাওয়ার চিন্তাও করে রেখেছে। বিএনপিপন্থী আইনজীবীরা এরই মধ্যে জুলাই সনদকে আইনিভাবে চ্যালেঞ্জ করার মতো কমপক্ষে 4টি পয়েন্ট চিহ্নিত করে রেখেছে, যেগুলো আদালত ও সংসদের সাংবিধানিক ক্ষমতাকে সুপারসিড করে। দর্শক, একদিকে অধ্যাপক ইউনূসের সিনিয়র উপদেষ্টারা হতাশ, অন্যদিকে মিত্ররা মুখোমুখি অবস্থানে। আবার নিরাপত্তা শঙ্কার কথা সরকারকে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনীগুলো। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস আগামী 15 নভেম্বরের মধ্যে কি সিদ্ধান্ত নেবেন? তিনি যদি বিবাদমান 2 পক্ষকে খুশি রাখতে চান তাহলে তাকে অসাংবিধানিক পথে হাঁটতে হবে। সেক্ষেত্রে আরো বড় চাপের মুখে পড়তে পারেন তিনি, এমন আশঙ্কা তার ঘনিষ্ঠ মিত্রদের। সেটি হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের স্বপ্ন আরো ফিকে হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। গতকাল যমুনায় সন্ধ্যায় 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার খান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। আমাদের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এই বৈঠকে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে অংশগ্রহণের জন্য অ্যালাউ করা হয়নি, সুতরাং তিনি অংশগ্রহণ করতে পারেননি। এই মিটিং এ কালকে তারা 6টা 50-এ যমুনায় ঢুকেছে এবং মিটিং 17 মিনিট ব্যাপী এই মিটিংটি হয়েছে। এই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি প্রেস রিলিজ দিয়েছে। সেই প্রেস রিলিজে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের
নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আলোচনা হয়েছে এবং সেই নির্বাচনে 90,000 সেনা সদস্য, 2,500 নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য অংশগ্রহণ করবেন এবং আহ, সেই নিরাপত্তা নিয়ে আলাপের পাশাপাশি আগামী 21শে নভেম্বর আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস, সেই দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে। এইবার আমি আপনাদের একদম নিশ্চিত করে জানাচ্ছি যে প্রেস রিলিজে এই যে তথ্যগুলো দেওয়া হয়েছে, এই প্রেস রিলিজটি সম্পূর্ণ মিথ্যে। এই প্রেস রিলিজটি আপনি চোখ বন্ধ করে প্রত্যাখ্যান করতে পারেন। গতকালকের বৈঠকে নির্বাচনের নিরাপত্তা কিংবা সশস্ত্র বাহিনী দিবসে ইউনূসের আমন্ত্রণের বিষয়ে কোনো আলোচনা হয়নি। সাধারণত 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসে সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয় সাধারণত এক সপ্তাহের আগে বা 2-3 দিন আগে। সমসাময়িক ইতিহাসে আমরা কখনো দেখিনি যে 1 নভেম্বর গিয়ে সরকার প্রধানকে 21শে নভেম্বরের সশস্ত্র বাহিনীর দিবসের জন্য আলোচনা করা হচ্ছে। এইখানে নির্বাচনের বিষয়ক নিরাপত্তা সেটা নিয়ে আলোচনাই হয়নি। তাহলে কি আলোচনা হয়েছে? সেই আলোচনাটা যদি আমরা একটু বুঝতে চাই, আমি আপনাদের একটা 1 মিনিটের ভিডিও ক্লিপ দেখাবো। এই ক্লিপটা একটু শুনতে হবে। এই ক্লিপটা শুনলে আবার বাকি আলোচনাটার সাথে আপনারা মিলিয়ে দেখতে পারবেন। এই ভিডিও ক্লিপে আমরা কি দেখবো যে এটা জাতীয় নিরাপত্তা প্রধান, আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি বাহরাইনে একটি বক্তৃতা দিয়েছেন। সেই বক্তৃতার একটা চুম্বক অংশ আমি আপনাদের শুনবার জন্য অনুরোধ করছি। The old Washington way of thinking is something we hope is in the rearview mirror and something that has held us back for too long. For decades, our foreign policy has been trapped in a counterproductive and endless cycle of regime change or nation building. It was a one-size-fits-all approach of toppling regimes, trying to impose our system of governance on others, intervene in conflicts that were barely understood, and walk away with more enemies than allies. The results: trillions spent, countless lives lost, and in many cases a creation of greater security threats, the rise of Islamist terrorist groups like ISIS. President Trump was elected by the American people to put an end to this. And from day one, he has showed a very different way to conduct foreign policy, one that is pragmatic, that is deal-driven, with a very realistic approach focused on protecting American security and prosperity while engaging with the world on terms that actually make sense. এই বক্তৃতায় তুলসী গ্যাবার্ড খুব স্পষ্ট করে বলেছেন যে এই যে আমেরিকা তার কোনো দেশে তার সরকারকে পছন্দ না হলে সে দীর্ঘ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে ইনভেস্ট করে সরকার উৎখাত করে নিজেদের পছন্দের সরকার বসানো, যেটাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। এই রেজিম চেঞ্জের এই কূটনীতি থেকে আমেরিকা ট্রাম্প প্রশাসন সরে দাঁড়াচ্ছে। সেই আগের যে বাইডেনের বা তারও আগের যে এই দশকের পর দশক ধরে আমেরিকার এই যে রেজিম চেঞ্জের কূটনীতি, এর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার অর্থাৎ হাজার হাজার কোটি ডলার খরচ হয়েছে। অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে, কাউন্টলেস ব্লাড লস। আর এর পাশাপাশি দেখা গেছে ইসলামী জঙ্গি অভ্যুত্থান বেড়ে গেছে, যেমন আইএসআই বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হয়েছে। সো ট্রাম্প প্রশাসন এই জায়গা থেকে সরে আসছে। এইবার আমি গতকালকের বৈঠকের কথা বলি, আপনারা একটু মিলিয়ে নেবেন। গতকাল দুপুর 3:40 জেনারেল ওয়াকারের কাছে আমেরিকা থেকে একটি ফোন এসেছিল এবং এই প্রথম আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস এবং পেন্টাগন একই সুরে কথা বলছে। এর আগে আমরা গত 15 মাসে খেয়াল করেছি বাংলাদেশের বিষয়ে এই তিনটি সংস্থার কোনো সমন্বয় ছিল না। ডিপ স্টেট বা স্টেট ডিপার্টমেন্ট একরকম কাজ করছে, হোয়াইট হাউস একরকম বলছে, পেন্টাগন আর একরকম বলছে। সো এই প্রথম তিনটা সংস্থা কোঅর্ডিনেটেড ওয়েতে একটা বার্তা পাঠালো বাংলাদেশের সেনাপ্রধানের কাছে। এই বার্তাটি আমেরিকার থেকে জেনারেল ওয়াকার খানের পাশাপাশি ডক্টর খলিলুর রহমানের কাছেও এসেছে, আরো এসেছে বাংলাদেশের যে চার্জ দ্য অ্যাফেয়ার্স রয়েছেন বর্তমানে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে। জেনারেল ওয়াকার চেয়েছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন এই যে বার্তাটা আমেরিকার থেকে এসেছে সেটি ডক্টর ইউনূসকে জানান, কিন্তু ট্রেসি খুব স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দিস ইজ নট হার কাপ অফ টি। তিনি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসের সাথে কথা বলবেন না। তারপরে এই জেনারেল ওয়াকার 3 বাহিনীর প্রধানকে নিয়ে
ডক্টর ইনুসের সাথে দেখা করতে যান। ডক্টর ইনুস কিন্তু তাদের বৈঠকে ডাকেননি। গতকাল বিকেলে সন্ধ্যায় ডক্টর ইনুসের আরো কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল উপদেষ্টাদের সাথে, সেগুলো ক্যান্সেল করে এই তিনজনের সাথে বৈঠক অ্যারেঞ্জ করা হয় এবং এই সেনা প্রধানই মূলত আর দুইজনকে নিয়ে যমুনায় যান। এবং যেহেতু ডক্টর খলিলও ইনভলভ অ্যান্ড হি রিসিভ দ্য সেম মেসেজ, সেই জন্য তারা ডক্টর খলিলকেও এই বৈঠকে থাকবার জন্য অনুরোধ করেন। আদারওয়াইজ সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলের সম্পর্কটা খুব একটা উষ্ণ না, এবং তারা নর্মাল পরিস্থিতিতে এইসব মিটিং এ সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে রাখেন না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমেরিকার থেকে কি বার্তা আমাদের সেনাপ্রধানের কাছে এসেছে। খুব স্পষ্টভাবে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে বর্তমান অবস্থান, এবং আমি কালকেও বলেছি যে পল কাপুর সম্প্রতি জয়েন করেছেন, ট্রাম্প প্রশাসন তার রেজিম চেঞ্জের কূটনীতি থেকে সরে এসেছেন। সো বাংলাদেশে আমেরিকা আর ডক্টর ইউনূসের প্রশাসনকে চাইছেন না। ষড়যন্ত্রের মাধ্যমে মার্কিন পৃষ্ঠপোষকতায় শেখ হাসিনার রেজিমকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে যে ইউনূস রেজিমকে আনা হয়েছিল, সেই ইউনূস রেজিমকে স্পষ্টভাবে আর চাইছেন না মার্কিন প্রশাসন। এই সংবাদটি গতকাল তারা সেনাপ্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন এবং ডক্টর খলিলকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এই খবরটি দেওয়ার জন্যই জেনারেল ওয়াকার খান তার আর দুই বাহিনী প্রধানকে নিয়ে যমুনায় গিয়েছিলেন এবং সেখানে ডক্টর ইউনূসকে এটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হলো যে ডক্টর ইউনূসের বাংলাদেশে থাকার দিন শেষ হয়ে গেছে। আমি গতকালও বলেছি যে ক্ষণ গণনা শুরু হয়ে গেছে, সে চলে যাবে। তিনি চলে গেলে কি আর্মি টেক ওভার করবে? জেনারেল ওয়াকারের সেই সক্ষমতা নেই, সুতরাং মার্শাল আসার কোনো সম্ভাবনা নেই। হি হ্যাজ প্রুভেন দ্যাট, এবং তিনি কালকে 3 বার বলেছেন ডক্টর ইউনূসকে যে স্যার আই এম আন্ডার প্রেশার প্রেশার প্রেশার, এবং তার উপরে ভীষণভাবে আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে যেন বাংলাদেশে ডক্টর ইউনূসকে সরিয়ে পরবর্তীতে, যেটি আমার ধারণা যে ডক্টর ইউনূস চলে গেলে সম্ভবত একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে, এই জায়গাটুকু আমি আমার অনুমান থেকে বলছি। তো এই জায়গায় ডক্টর জেনারেল ওয়াকার খান, ডক্টর ইউনূস চলে যাবে, কিন্তু জেনারেল ওয়াকার, আপনারা জানেন যে তার ভেতরে একটা জামাতি আছে, তিনি জামাতের একজন নিবেদিত সদস্য, বা এখন বলা যায় যে একেবারে ক্যাডার পর্যায়ের লোক। সো কালকের মিটিং এ আপনারা যদি দেখেন জেনারেল ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ, তার মুখের ছবিটা যদি দেখেন, যে তিনি আসলে খুব ভালো নেই। কালকে আরেকটা কথা বলা হয়েছে যে আপনারা জানেন যে ভারত তার কিছু সামরিক মহড়ার কারণে এই আরব সাগর, বঙ্গোপসাগর, নর্থ ইস্ট ইন্ডিয়া, এই একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে নোটাম জারি করেছে, অর্থাৎ সেই আকাশপথ ওই সময়টা বন্ধ থাকবে। এই আকাশপথ বন্ধ থাকার সময় বাংলাদেশের করণীয় কি হবে, এটাও এই বাহিনী প্রধানরা ডক্টর ইউনূসের কাছে জানতে চেয়েছেন। ডক্টর ইউনূসকে আরো বলা হয়েছে যে তার বিভিন্ন বক্তব্যে তিনি যেভাবে ভারতকে হোস্টাইল করেছেন, নর্থ ইস্ট নিয়ে যেসব কথা বলেছেন, তাতে ভারতকে তিনি শত্রু বানিয়েছেন। তো সেই সময়ে এই এবং বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতানৈক্য সৃষ্টি হয়েছে, যে একে অন্যের সাথে যে বিরোধিতা চলছে, এই অবস্থায় করণীয় কি, সে ব্যাপারেও জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসের কাছে নির্দেশনা চেয়েছেন। এই ছিল গতকালকের বৈঠক। প্রেস রিলিজের মিথ্যাচার এড়িয়ে আমি আপনাদের সত্য কথাটা বললাম। 2-1টা তথ্য আমি প্রতিশ্রুতিবদ্ধ বলে আপনাদের জানাতে পারলাম না, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। আপনারা জানেন যে সবসময় কিছু ন্যাশনাল সিক্রেট থাকে, কিছু ইন্টারন্যাশনাল সিক্রেট থাকে, যেগুলো জানলেও বলা যায় না। আমার মনে হচ্ছে বলা উচিত না, কিন্তু আমি গতকালও বলেছি, আজও বলছি যে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ডক্টর ইউনূস চলে যাবেন এবং বাংলাদেশ আশা করা যাচ্ছে যে একটি গণতন্ত্রের পথে যাবেন, এবং এই যে গৃহযুদ্ধ, জামাতের দুঃশাসন, বিএনপি ক্ষমতায় চলে এলো, এই জায়গাগুলো ইজি হয়ে আমরা আশা করি যে আগামীতে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার বাংলাদেশে গঠিত হবে।